জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। ফ্যাসিবাদ পতনের 1 বছর। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। রক্তের সাগর পেরিয়ে আসে 5 আগস্ট। মার্চ টু ঢাকায় নামে গণমানুষের ঢল। বিশ্ব মিডিয়ার খবরে চ্যানেল 24। বছর না ঘুরতেই জুলাই ঐক্যে ফাটল। পথ আর মতের রেশারেশিতে 24-এর অর্জন নিয়ে শঙ্কা। রায়ের বাজার কবরস্থান থেকে তোলা হবে অভ্যুত্থানে শহীদ 114 জনের মরদেহ। মৃত্যুর কারণ অনুসন্ধানে আদালতের নির্দেশ। শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে থাকবো আমি তানফির আহমেদ। জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। পুরো খবরে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান দিবস আজ। 1 বছর আগে এই দিনে ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বন্ধ থাকবে সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং কলকারখানা। বিকেল 5টা 15 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সেখানে সকাল থেকেই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা দেশের জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে করা হবে পুষ্পস্তবক অর্পণ। প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে হবে মোনাজাত এবং প্রার্থনা। ৩৬ জুলাই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন গণ অভ্যুত্থানের দিন। ছাত্র জনতার যে অভ্যুত্থানে ধসে গিয়েছে শেখ হাসিনার 16 বছরের স্বৈরশাসনের প্রাসাদ। 1400 প্রাণের বিনিময়ে বাংলার আকাশে উঠেছিল নতুন এক বাংলাদেশের সূর্য। 1 বছর আগের সেই উত্তাল দিনটিতে নিয়ে যাচ্ছেন সহকর্মী মাকসুদুন নবী। একটি সিজদা, আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা তাদেরকে রাস্তা ছেড়ে দিল। একটি রক্তক্ষয়ী বিপ্লব জয়ের প্রথম মুহূর্ত। রাজপথে হাজারো প্রাণের উৎসর্গে যে অর্জন, তার উদযাপনটা ছিল অশ্রু ভেজা। অগ্নিগর্ভ হয়ে ওঠা শহরটা ভেসেছিল বাঁধ ভাঙা উল্লাসে, যেন নতুন করে পাওয়া স্বাধীনতার স্বাদ। পাঁচ আগস্টের কঠোর কারফিউ ভেঙে ছাত্র জনতার ঢল নামে রাজপথে। যেন মৌচাকে ঢিলের আঘাতে ঝাঁকে ঝাঁকে বিক্ষুব্ধ মৌমাছিরা পিছু নিয়েছিল অভিন্ন শত্রুর। ঢাকার উপকণ্ঠগুলোর পথ ধরে সকাল 11টার দিকে জনতার খরস্রোতে ভেঙে যায় শহরে প্রবেশ মুখের যত বাঁধ। ব্যারিকেড তুলে নেয় সেনাবাহিনী। 20-30 মাইল পথ পায়ে হেঁটে গণভবনের দিকে এগিয়ে চলে লাখ লাখ মানুষ। দুপুর গড়াবার আগেই খবর আসে বাংলাদেশের সীমানা ছেড়ে পালিয়েছেন 16 বছরের স্বৈরশাসক শেখ হাসিনা। মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটা পরিণত হয়ে গেল বিজয় উৎসবে। গণভবন নামের প্রতাপশালী সেই লাল দালান সেদিন দখলে নিয়েছিল গণমানুষ। ফ্যাসিবাদের রেখে যাওয়া চিহ্নগুলো নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতে ওঠে বিক্ষুব্ধ জনতা। গণতন্ত্রের নামে এক দলের শাসন আর শাসনযন্ত্রের দুর্নীতি অনিয়মের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সংসদের ভেতরে ঢুকে যায় সাধারণ মানুষ।
যুগে যুগে একনায়কদের ক্ষমতার জবনিকাপাত যেভাবে হয়েছে, ঠিক যেন সেই পথ ধরে শেখ হাসিনা সরকারের সমাপ্তি। তবে বাংলাদেশের বুকে ৩৬ জুলাইয়ের কাব্য লিখতে লাল কালি খরচ হয়ে গেছে অনেক অনেক ঋণ জমেছে ১৪০০ শহীদ আর অঙ্গ হারানো হাজারো যোদ্ধার কাছে। সে ঋণ এক বছরে কতটুকু পরিশোধ হলো? এ প্রশ্ন নিরুত্তর রেখেই দ্বিতীয় বছরের শুরু নতুন বাংলাদেশের। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর আন্তর্জাতিক বিশ্বের কাছে সবার আগে জানান বার্তা সংস্থা AFP'র তখনকার ব্যুরো চিফ এবং বর্তমান প্রেস সচিব শফিকুল আলম। তার মাধ্যমেই বিশ্ব জানতে পারে আন্দোলনের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আওয়ামী ক্ষমতা কাঠামো। শফিকুল আলমের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। The Bangladesh Prime Minister has resigned and left the country. The Prime Minister has resigned. গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে এভাবেই উঠে আসে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারত পালিয়ে যাওয়ার খবর। গেল বছরের ৫ আগস্ট সারা দেশে ছিল কারফিউ, বন্ধ ছিল ইন্টারনেট, চলছিল ধরপাকড়। তবে দুপুরের পরই পাল্টে যায় চিত্র। খবর আসে শেখ হাসিনা হেলিকপ্টারে করে গণভবন থেকে ভারতে পালিয়েছেন। সেই খবরটি প্রথম প্রকাশ পায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP'তে। আর এই খবরটি বিশ্ববাসীর নজরে আনেন শফিকুল আলম, যিনি সে সময় ছিলেন AFP'র ঢাকা ব্যুরো প্রধান। মনে হয় 12:40-এর দিকে আমি জানতে পারলাম, আমাকে একজন যিনি বললেন উনি খুবই সিনিয়র পজিশনে আছেন গণভবনে, উনি গণভবনে তখন ছিলেন, উনি বললেন উনি তো নাই, চলে গেছে। সাক্ষাৎকারে জানান এক সোর্সের মাধ্যমে তিনি শেখ হাসিনার পালানোর তথ্য পান দুপুর 12টার পর। তবে প্রথমে তার ঊর্ধ্বতনরা খবরটি প্রকাশ করতে চাননি। পরে সোর্সের মাধ্যমে আবারও নিশ্চিত হন এবং সব রকম ঝুঁকি নিয়ে হাসিনার পালিয়ে যাবার খবরটি প্রকাশ করেন। আমাদের যে সাউথ এশিয়ান যে নিউজ এডিটর, তাকে বললাম, উনি এইটা বললেন যে শফিক, এটা আমরা দিতে পারবো না, মানে একক সিঙ্গেল সোর্স দিয়ে একটা রিপোর্ট দিলে যদি ভুল হয় তোমার তো সারা জীবন তুমি জেলে কাটাইতে হবে। বিকজ বলবে যে তুমি একটা গভর্নমেন্টকে, একটা প্রাইম মিনিস্টার পালিয়ে যাচ্ছে, সেটা তুমি ভুল নিউজ করেছো। তো আমি চেষ্টা করছি, আরও 5-6 মিনিট হওয়ার পরে আমি আরেকজনকে পেলাম, উনিও একে সিমিলার কথা বললেন। বলার পরে আমি বললাম, তখন আমার ডেপুটি, উনি যে নিউজ এডিটর, সে বলতেছে যে রিক্স ইজ ইয়োর্স, আই এম সেন্ডিং দ্য স্টোরি। তবে খবরটি প্রকাশের পরও চিন্তিত ছিলেন শফিকুল আলম, যদি তথ্যটি সঠিক না হতো। সবাই AFPকে করে তাদের ওয়েবসাইটে দিচ্ছে, এতে আমার ভয়টা বেড়ে গেল, বুঝছেন। যদি ভুল হয়, যদি কেন আমি কনফিডেন্ট ছিলাম, তার কি, আমি তো একজন বিলিভার, বিশ্বাসী মানুষ, আমি সূরা কেরাত পড়া শুরু করলাম। এইভাবে আমার কেটে গেল প্রায় 2টা পর্যন্ত। আর্মি চিফের তরফ থেকে BTVকে জানানো হয়েছে যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তখন আমি বুঝলাম যে ইয়েস, শি হ্যাজ ফ্লেড। হাসিনার পালিয়ে যাওয়ার খবরটি প্রথম ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশের স্বীকৃতি হিসেবে শফিকুল আলম পেয়েছেন দ্য সোসাইটি অফ পাবলিশার্স ইন এশিয়া পুরস্কার। একটা শব্দ ভুল করেন, আপনাকে এসে ধরবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গণমাধ্যমের টুটি চেপে ধরা যুগে একটা গণ অভ্যুত্থানের সত্য খবর তুলে ধরাটা সহজ ছিল না মোটেও, কিন্তু কাউকে না কাউকে বলতেই তো হয়। হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সব রকম ঝুঁকি নিয়ে ৩৬ জুলাইয়ের চিত্র তুলে ধরেছিল মানুষের কাছে। কেবল তাই নয়, চ্যানেল 24 বার্তাকক্ষ সেদিন হয়ে ওঠে ইতিহাসের আতুর ঘর। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, তার পরিণতি এখন দেশ জুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। পূর্ব ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে কিছুটা কৌশল কিংবা না পারতে না, অনেকটা নিয়ন্ত্রিত সম্প্রচারে শুরু হয় 5 আগস্ট চ্যানেল 24-এর সকাল। এবং আইনশৃঙ্খলা তখনও ঢাকা সহ দেশের নানা জায়গায় কারফিউ ভেঙে রাস্তায় বের হওয়া ছাত্র জনতার ওপর চলে নির্বিচারে গুলি।
পাশাপাশি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সময় গড়ায় বদলাতে থাকে পরিস্থিতি। কানাঘুষা শুরু হয় রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ টিম এখানে রয়েছে। দর্শকদের আমরা জানাতে চাই, গণভবনের দিকে ঢুকে যাচ্ছে সাধারণ জনগণ। ততক্ষণে মানুষের আর বুঝতে বাকি থাকে না পালিয়ে গেছেন শেখ হাসিনা, যে খবর সেদিন সবার আগে প্রচার করেছিল চ্যানেল 24। গণ অভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। The Bangladesh Prime Minister has resigned. যে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় তাও বিশ্ববাসী দেখে চ্যানেল 24-এর পর্দায়। শেখ হাসিনা পালিয়ে গেছে, এই ফুটেজটা আমাদের হাতে এসে পৌঁছালো। আমি নিজে এই নিউজটা প্রেজেন্ট করলাম এবং এই ব্রেকিংটা দেওয়ার পর পুরো বাংলাদেশ আমার মনে হয় টিভির সামনে থেকে আর উঠতে পারেনি। বিশেষ একটা পরিস্থিতি। আমরা আজকে গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনা প্রধান। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। সন্ধ্যায় জুলাইয়ের অগ্রসৈনিকরা জাতির সামনে হাজির হন এই স্টুডিও থেকেই। আমাদের যে এক দফা দাবি ছিল, সেটি ছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমার মনে হয় যে আসলে যতদিন থাকবো, সাংবাদিকতা করব, ততদিন ওই 2024-এর 5ই আগস্ট সব সমন্বয়কের সঙ্গে নিয়ে যে সাক্ষাৎকার, সেটা আসলে সবসময়ই মনে থাকবে। আমরা একটি দেশি বিদেশি সব গণমাধ্যম ছুটে আসে এই ঠিকানায়। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। দর্শকরা যা দেখেছেন টিভির পর্দায় কিংবা অনলাইনে তুলে ধরেছেন যারা এই নেপথ্যের কারিগর, তারাও শিউরে ওঠেন সেদিনের কথা মনে করে। গণমাধ্যম হিসেবে আমরা কিন্তু শেখ হাসিনাকে ফেলে দেওয়ার জন্য কাজ করিনি, আমরা শুধু আমাদের কাজটা করেছিলাম। এখন মানুষ আমাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা তাদের বিষয়। মানুষ যেটা দেখেছে সেটা হয়তোবা বলতেছে যে আমরা সত্যটা বলতেছিলাম বলে হয়তোবা মানুষ আমাদের কাছে সেই আস্থার জায়গাটা নিচ্ছিল যে না, চ্যানেল 24 আমাদের পক্ষে আছে। চ্যানেল 24 অবচেতনভাবে ইতিহাসের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। চ্যানেল 24 কিন্তু সচেতনভাবে এই সমস্ত ঘটনা পরম্পরার অংশ হতে কখনোই চায়নি, কিন্তু ইতিহাস রচিত হয়ে গেছে যখন 5 আগস্ট তার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র চ্যানেল 24-কে বলা যায়। 5 আগস্টের ব্যাখ্যা কিভাবে হবে ভবিষ্যতে তা হয়তো সময় বলে দিবে, কিন্তু 36 জুলাইয়ের পেছনে 1,500-এর বেশি মানুষের যে আত্মত্যাগ তা লেখা থাকবে ইতিহাসের পাতায়। 24-এর উত্তাল সেই সময়ে যখন ইন্টারনেটবিহীন সারা দেশ, তখন তথ্যযুদ্ধে কে গিয়েছিল নিশ্চয়ই দর্শকরা সেই বিবেচনা করেছেন। দেশের বড় একটি যে পরিবর্তন হয়ে গেল 1 বছর পরে এসে নিশ্চয়ই সেই হিসেব করছেন দর্শকরা যে তখন গুটি কয়েক মিডিয়া ছিল যারা চেষ্টা করেছেন যা ঘটনা তাই প্রচার করার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ের 1 থেকে 36 শত সহস্র স্লোগানে কেঁপেছে রাজপথ। শব্দের শক্তি, রক্তে তোলে ঝড়, প্লাবন ওঠে স্বৈরাচার পতন আন্দোলনের। জুলাই আগস্টে এক একটি ক্ষুরধার স্লোগানে তাই খণ্ড বিখণ্ড হয়েছিল ফ্যাসিবাদের খোলস। নীল মাহবুবের প্রতিবেদন। স্লোগান কাগজ কলমের কার্তুজু নয়, স্লোগান জন্ম নেয় রাজপথে, মিছিলে, অগণিত পায়ের শব্দে, সিনা টান করা বুকে। জন্ম নেয় বৈষম্যে, প্রতিবাদে, প্রতিরোধে, রক্ত ঝরা চিৎকারে। এবারের গণঅভ্যুত্থানের ভাষাও ছিল সেই স্লোগান, ছক ভাঙা বিপ্লবের ব্যালট, যেখানে শব্দ আর বাক্যে ছিল মানুষের ক্ষোভের বিস্ফোরণ। জুলাই 1 থেকে আগস্ট 5, 36 দিনের এই রক্তাক্ত ইতিহাসের প্রতিটি বাকবদলে বদলেছে স্লোগানও। বারুদ সমাজের স্লোগানে সবাই একাত্ম হয়েছিল সমস্বরে, দ্রোহে, বিদ্রোহে, বিক্ষোভে। শুরুতে আন্দোলন অহিংসই ছিল, স্লোগানও ছিল সোজা সাপটা, যেখানে বৈষম্য ভেঙে সরকারের নীতির বিরুদ্ধে দাবি ছিল সংস্কার আর সংহতির। তবে কোটা আর মেধার এমন দৈরতে সরকারের তালবাহানা, গড়িমসি আর অনিয়ন্ত্রিত মন্তব্য পাল্টে দেয় দৃশ্যপট। 14 জুলাই রাজপথের স্লোগানে যুক্ত হয় জোরালো এক প্রশ্ন, আমি কে, তুমি কে?
বন্দুকের নলের সাথে ঝাঁঝালো বুকের সংলাপ হয় না। 16ই জুলাই আবু সাইদের মৃত্যুও যেন হয়ে ওঠে তাই জ্বালাময়ী স্লোগান। ফুঁসে ওঠে জনতা, আন্দোলনও হয়ে ওঠে সহিংস। আগ্নেয়াস্ত্রের বিপরীতে তখন স্লোগানই হয়ে ওঠে নিরস্ত্র মানুষের একমাত্র অস্ত্র। বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়। যে হাত গুলি করে সে হাত ভেঙে দিতেই ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এরপর শুরু হয় দ্রোহযাত্রা, যেখানে আপোষের বিপরীতে ছিল সংগ্রাম আর দালালির বিপরীতে রাজপথ। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কৌটোবন্দি কোটা তখন স্লোগানের সরব সরকারের মসনদ কাঁপাতে। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। মিছিলে, প্লাকার্ড, পোস্টার, ব্যানারে মানুষ লিখে নিয়ে এসেছিল কবিতার চরণ। উঠে এসেছিল কার্টুনে কার্টুনে ব্যঙ্গচিত্র। প্রহসনের বিপরীতে বিদ্রূপ, কটাক্ষ। সময়ের ছাপচিত্রে এসব স্লোগানই যেন এখন পুরো অভ্যুত্থানের মানচিত্র হয়ে উঠেছে। সময়ের দলিল, গণ আন্দোলনের হৃদস্পন্দন। বছর পেরিয়ে বুকের ভেতর কতটুকুই বা তার রক্তক্ষরণ, যখন বিকল্পকে আমি, তুমি, আমরা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। দমন, বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ করিয়ে দেয় এক যুগেরও আগে মধ্যপ্রাচ্যে আসা আরব বসন্তকে, যা কিনা আশার সঞ্চার করে খাবি খায় ভুল পথে। তাই প্রশ্ন জাগে, জুলাই গণ আন্দোলনের অর্জনও ধরবে কি সেই পথ, নাকি ইতিহাসের চক্রে ফিরবে স্বৈরতন্ত্রের পুরনো শকুন? তাই জানবার চেষ্টা করেছেন সহকর্মী সাদ বিন শফিক। রাষ্ট্রযন্ত্রের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। জুলাই গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের পতন। সীমাহীন বৈষম্য নিপীড়নের বিরুদ্ধে আপামর ছাত্র জনতার এমন সম্মিলিত বিস্ফোরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জনবিচ্ছিন্ন সরকারের করুণ পরিণতি। অনেকটা একই ধাঁচে 2011 সালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসে আরব বসন্ত। স্বৈরশাসকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে বদলে যায় ওই অঞ্চলের রাজনীতির চালচিত্র। তবে পরবর্তীতে মিশরের স্বৈরশাসকের ফিরে আসা, সিরিয়ায় গৃহযুদ্ধ আর লিবিয়ার অস্থিরতা প্রশ্নবিদ্ধ করে আরব বসন্তের প্রভাবকে। এক যুগের বেশি সময়ের পার্থক্যে এই দুই ঘটনা প্রবাহে বিশ্ব প্রত্যক্ষ করে স্বৈরশাসকের বিরুদ্ধে তারুণ্যের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা। তবে আরব বসন্তের ব্যর্থতায় প্রশ্ন ওঠে, কতটা টেকসই হবে বাংলাদেশের 24-এর অর্জন? এখানে নির্বাচিত সরকারের দ্বারা শাসিত হওয়ার একটা ঐতিহ্য আছে, এর সাথে ওই আরব দেশগুলোর কোনো সম্পর্কই নেই। এই আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকারকে শেকড় থেকে তুলে ফেলে দেওয়া হয়েছে, এইটা একটা বড় অর্জন। এই অর্জনকে তো নেতি করতে পারবে না কেউ, এই অর্জনকে তো নেগেট করতে পারবে না কেউ। প্রথিতযশা লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, সমাজ পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর প্রতিজ্ঞা বাংলাদেশের একটি বড় শক্তি। সেখানে সংগঠিত কোনো রাজনৈতিক শক্তি ছিল না, এবং সেই জন্য তারা যে আবারও যারা পুরনো লোক তারাই ঘুরে ফিরে চলে এসছে। যারা সমাজ পরিবর্তন করতে চায় সেই রাজনৈতিক শক্তি, এই রাজনৈতিক শক্তিটা আরব বসন্তের মধ্যে ছিল না, আকাঙ্ক্ষা ছিল কিন্তু শক্তিটা ছিল না। আমাদের দেশে রাজনৈতিক সমাজ পরিবর্তনকামী রাজনৈতিক দল আছে, তারা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। আরব বসন্তের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুরনো শাসকরা যেভাবে ফিরে এসেছিল, আওয়ামী লীগের বেলায় তেমনটি হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক বদরুদ্দিন উমর। পরবর্তীকালে যাই হোক, এটা আরব বসন্তের মতো যে
আন্দোলন সেটাকে ব্যর্থ করে দিয়ে যে পুরনো শাসকরা যেভাবে ফিরে এসেছিল, আওয়ামী লীগের মতো একটা সংগঠন আর ফিরে আসার সম্ভাবনা নাই, এবং এই দেশে আওয়ামী লীগের মতো আর কোনো সংগঠনও নয়। বামপন্থীরা যদি একটা যুক্তফ্রন্ট গঠন করে, তাহলে এই যে বুর্জোয়া রাজনীতি চলছে, সেই বুর্জোয়া রাজনীতির যে সীমাবদ্ধতা এবং তাদের যে সমাজ পরিবর্তনে ব্যর্থতা, সে তার প্রতিপক্ষ হিসেবে এবং বিপরীতে একটা আশার ধারা তৈরি করতে পারে যে হ্যাঁ আছে, অন্য শক্তিও আছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রভাব দীর্ঘমেয়াদে কেমন হবে তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ আর দূরদর্শিতার উপর, এমন অভিমত প্রবীণ দুই বিশ্লেষকের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। কত প্রাণ, কত রক্ত আর অঙ্গহানির গল্পে গড়া জুলাই, যাকে ঘিরে জন আকাঙ্ক্ষা ডানা মেলেছিল আকাশে, মিলেছে অসম্ভবকে সম্ভব করবার সাহস। কিন্তু 1 বছরের ব্যবধানে বিভেদ আর ক্ষমতার দ্বন্দ্বে কতটুকু জীবিত আছে জুলাই স্পিরিট, সেই উত্তর খুঁজেছেন আশরাফুল আলম আকাশ। চব্বিশের জুলাই কেবল একটি অভ্যুত্থানের স্মারক নয়, ছিল ছাত্র জনতার সম্মিলিত স্বপ্ন, প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীক। সেদিন রাস্তায় ছিল শিক্ষার্থী, শ্রমিক আর সাধারণ মানুষ। লক্ষ্য ছিল 16 বছরের শোষণের অবসান ও একটি নতুন বাংলাদেশ। সেই ঐকতানে ছাত্র সমাজের নেতৃত্বে মানুষ লড়াই করেছে দলমত নির্বিশেষে। কিন্তু হাজারো প্রাণের আত্মত্যাগ আর রক্তে ভেজা পথ ধরে আসা জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো আঘাতপ্রাপ্ত হতে থাকে অল্প সময়ের ব্যবধানে, চির ধরে ঐক্যের প্রাচীরে। অভ্যুত্থানের পরপরই কৃতিত্বের লড়াইয়ে ভাঙন ধরে সমন্বয়কদের মধ্যে। কেউ কেউ দলীয় পরিচয় প্রকাশ করে হয়ে গেছেন আলাদা, অনেকে আবার রাজনৈতিক দল গঠন করে ধারণ করে নতুন পরিচয়। অভ্যুত্থানের নায়কদের কাদা ছোড়াছুড়ি ক্ষণে ক্ষণে ক্ষতিগ্রস্ত করেছে ঐক্য ধরে রাখা আকাঙ্ক্ষাকে। দুর্নীতি কিংবা নৈতিকতার প্রশ্নে আটকা পড়েছেন কেউ কেউ। আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? শুধু কি ছাত্র নেতৃত্বের দ্বন্দ্ব? সিনিয়র রাজনীতিবিদরাও কখনো কটুবাক্য ছুড়েছেন সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের দিকে, আবার পাল্টা জবাবে কখনো মেজাজ হারিয়েছেন তরুণরাও। সব মিলিয়ে 365 দিনের নতুন বাংলাদেশের সামনে এখন বড় প্রশ্ন, কতটুকু জীবিত আছে জুলাই স্পিরিট? যে স্পিরিট থেকে এই গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে আমরা দাঁড়িয়ে নেই, আমরা অনেক দূরে চলে গেছি, স্পিরিটের কাছাকাছি নেই। এটার মূল কারণ কি? কারণটা হলো ওই চেতনার সঙ্গে আমরা সম্মিলিতভাবে আমরা দূরে থেকেছি। আরও ভালো কিছু যদি বলেন, আমরা অনেকটা বিশ্বাসঘাতকতা করেছি। তবে বিশ্লেষকরা বলছেন বিপ্লব পরবর্তী পরিস্থিতি অশান্ত থাকার নজির আছে ইতিহাসে। সেই সাথে আছে এদেশে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির সংস্কৃতিও। তবে তারা মনে করেন নেতৃত্বে দ্বন্দ্ববিভেদ থাকলেও গণমানুষের অধিকারের মঞ্চ জুলাইকে ধারণ করবে যুগ যুগ। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ অধিকার অর্জনের সংগ্রাম করবে, এই স্পিরিট কিন্তু বেঁচে থাকবে। কেননা বাঙালি জাতির প্রতিটি অধিকার অর্জনের সংগ্রাম তার পরের সংগ্রামের মধ্যে বেঁচে আছে। আমরা অনেক কিছু চাই এবং আমরা আগামীকাল সকালের ভেতরেই চাই। ব্যাপারটি এরকম করে ঘটবে না। সংলাপ হচ্ছে, শাসনতন্ত্র কি করে ব্যালেন্সড হতে পারে আলোচনা হচ্ছে। এই ধারাতে যদি আমরা হাঁটতে শুরু করি, ইতিবাচক দিকটি হচ্ছে আপনি একদিন একটি দারুণ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার বোধের গণতান্ত্রিক পরিবেশে ফেরত যেতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন গুম, খুন, দুর্নীতি তথা রাষ্ট্রীয় অনাচার থেকে মুক্তির আকাঙ্ক্ষায় 56,000 বর্গমাইলে যে জুলাইয়ের আগমন, তাকে চর্চা করতে হবে শহীদদের আত্মত্যাগের চেতনায়, যেখানে সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবে শুধুই বাংলাদেশ। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।
রাজধানীর রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়া 114 জনের লাশ উত্তোলন করে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের নির্দেশনা দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি মরদেহ উত্তোলনের আবেদন করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহিদুল ইসলাম, যেখানে 114 জন অজ্ঞাতনামা শহীদকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তকরণের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ায় কবর থেকে উত্তোলন করা প্রয়োজন বলে জানানো হয়। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিএমএম মহোদয় সিআরপিসি 1898-এর 176-2 উপধারার বিধান অনুযায়ী একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগপূর্বক দরখাস্তের প্রার্থিত মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকাকে নির্দেশ দেন।